প্রশাসন থেকে শুরু করে সরকারের বিভিন্ন সেক্টরের দলীয়করণ ঠিক আগের মতোই। বলা হচ্ছিল যে 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে এইগুলোর কোনো কিছু থাকবে না, নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। আমরা দেখছি কি পুরোটাই তার উল্টা। তাদের যে ট্রেজারি সেক্রেটারি, ইউএসের যে ট্রেজারি সেক্রেটারি, উনি ইঙ্গিত দিয়েছেন যে হয়তোবা চায়না বড় আকারে একটা পারচেজ করতে পারে ইউএসের কাছ থেকে। ডিবির অভিযানে ঢাকার উত্তরা এবং গাজীপুর থেকে পাওয়া গেছে জাল টাকা। এই ঘটনায় 3 জনকে আটক করেছে ডিবি পুলিশ, যাদের প্রত্যেকের বিরুদ্ধে ইতিপূর্বেও জাল টাকার মামলা ছিল এবং একাধিকবার কারাগারে ছিল। প্রসঙ্গটা হচ্ছে যে তারা জামিন ধরা পড়ে ছাড়া পায়, আবারও ফের এই পূর্বের মতো জাল টাকা তৈরি করে বাজারে ছাড়ে। টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক যারা ব্যস্ততার কারণে প্রতিদিন সংবাদপত্র পড়তে পারেন না, তাদের জন্য আমাদের এই প্রতিদিনকার আয়োজন। স্টুডিওতে আমরা দিনের প্রধান খবরগুলো নিয়ে আলোচনা করি। দর্শক, ডোনাল্ড ট্রাম্প গেছেন চীনে। শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। তারা কি নিয়ে কথা বলছেন, কি করতে চাচ্ছেন, আমরা সব কিছু শুনবো। স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জনাব শেখ শাহরিয়ার জামান। যেমন ভাই, ধন্যবাদ। আমরা সবাই জানি যে এই যে বৈঠকটা বিশ্বের দুটো শীর্ষ দেশের প্রধানের ভিতরে বৈঠক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাদের ভিতরে বৈঠকটা গতকালকেই শুরু হয়েছে, আজকেও ধারাবাহিকভাবে এটা চলবে। গতকালকে বৈঠকটার যদি মেজাজটা বলি, যে পরশুদিন মানে বুধবারকে ডোনাল্ড ট্রাম্প চায়নায় পৌঁছেছেন। ওই দিনকে তার কোনো এঙ্গেজমেন্ট ছিল না। গতকালকে অফিসিয়াল টক্স শুরু হয়েছে এবং অফিসিয়াল টক্সের পরে তারা 2 ঘন্টা ব্যাপী এই বৈঠকটা চলেছে এবং শেষ হয়েছে, অনুষ্ঠানটার শেষ হয়েছে হচ্ছে স্টেট যে ডিনার, যে স্টেট ব্যাঙ্কুয়েট ডিনার বলা হয়, সেটা দিয়ে শেষ হয়েছে। তো তাদের ভিতরে প্রায় বলতে গেলে সারাদিন ব্যাপী বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তাদের ভিতরে আলোচনা হয়েছে। আলোচনা এখনও শেষ হয়নি, আজকেও চলবে। গতকালকে যেটা উল্লেখযোগ্য দিক ছিল, যেভাবে যদি বলা যায় যে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ট্রেড, ট্যারিফ, যেটা বড় আকারে দুই দেশের ভিতরে একটা অস্বস্তিকর জায়গা তৈরি করেছে। তাইওয়ানের বিষয়ে শি জিনপিং অলরেডি কনভে করেছেন যে এটা একটা রেড লাইন। এটার বিষয়ে তারা কোনো ধরনের কোনো এক্সটার্নাল ইন্টারফেয়ারেন্স তারা এটা মেনে নেবে না এবং এটা হচ্ছে কি তাদের কোর ইন্টারেস্টের জায়গা, এটা কনভে করা হয়েছে। ট্যারিফ বা ট্রেড ইস্যুতে কিছু আলোচনা চলছে, যেমন তাদের যে ট্রেজারি সেক্রেটারি, ইউএসের যে ট্রেজারি সেক্রেটারি, উনি ইঙ্গিত দিয়েছেন যে হয়তোবা চায়না বড় আকারে একটা পারচেজ করতে পারে ইউএসের কাছ থেকে। সেটা এনার্জি হতে পারে, সেটা এয়ারক্রাফট হতে পারে, সেটা এখনও উনি পরিষ্কার করেননি। হয়তো সামনে আমরা এটা পরিষ্কার দেখতে পাবো। টেকনোলজির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যে আমরা সবাই দেখেছি যে এনভিডিয়া, তারপরে অ্যাপেল, টেসলা, এদের সিইওরা ট্রাম্প সাহেবের সঙ্গী হয়েছেন। এনভিডিয়া অলরেডি মনে হয় একটা ইঙ্গিত পেয়েছে যে তার H200 যে চিপস, যেটা এআই বেসড চিপস, সেটা খুব সম্ভবত তারা চীনের মার্কেটে বিক্রি করার একটা অনুমোদন পেতে যাচ্ছে, বা সেই ধরনের একটা ইঙ্গিত, বা তারা বিক্রি করতে পারবে এই ধরনের একটা মনে হয় একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো সব মিলিয়ে ঝুলিয়ে আমরা যেটা ধারণা করছি, যে আজকের দিনের ভিতরে জয়েন্ট স্টেটমেন্ট যদি ইস্যু হয়, তাহলে তো সমস্ত জিনিসটাই পরিষ্কার বোঝা যাবে, বা অ্যাটলিস্ট একটা অ্যানাউন্সমেন্ট যে এই জিনিসগুলো অ্যাচিভ করা গেছে, বা এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে তেহরান ইস্যু। ইউএস ইসরায়েল যে অ্যাগ্রেশন অন ইরান, এবং এর পরবর্তীতে যখন দেখলাম আমরা স্ট্রেট অফ হরমুজটা বন্ধ হয়ে গেল, মানে কন্ট্রোলড ওয়েতে শিপগুলো চলাফেরা করছে, সেটা নিয়েও আলোচনা হয়েছে। এবং যেটা হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যে দুই নেতাই এগ্রি করে যে স্ট্রেটটা যেন ওপেন থাকে এবং সেখান থেকে কোনো লেভি নেওয়া হয়, মানে সেখান থেকে কোনো ফিজ না নেওয়া হয়। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে, যে চায়নার পক্ষ থেকে যখন যে বিবৃতিটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু তেহরানের এই বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়নি, শুধুমাত্র এটা ইউএসের পক্ষ থেকেই এসেছে। তো আশা করা যায় যে যখন জয়েন্ট স্টেটমেন্ট ইস্যু হবে, যেটা দুই দেশ সম্মত হয়েছে যে বিষয়গুলো, সেগুলো যখন প্রকাশ হবে, তখন বোঝা যাবে যে আসলে এই আলোচনাটা কতদূর সফল হয়েছে এবং
কে কোন দেশ কতটুকু পেল এবং একই সঙ্গে সারা বিশ্ব কতটুকু স্বস্তিতে থাকবে, অন্তত আগামী আজকের এই বৈঠকের পরে মনে হয় অনেকটা বোঝা যাবে। দর্শক, নিঃসন্দেহে বিএনপি সরকার অনেক লিগ্যাসি প্রবলেম ওন করেই আসলে সরকারের দায়িত্ব নিয়েছে, কিন্তু তাদের যে সরকার ব্যবস্থাপনা, জনসেবা, আমরা স্বাস্থ্য বলি, জ্বালানি তেল নিয়ে যে ভোগান্তি গেছে মানুষের, সব কিছু মিলিয়ে আসলে সেখানে কিন্তু জনগণ প্রশ্ন করছে যে তারা আসলে ম্যানেজমেন্টে কতটা সফল হচ্ছে, তারা ঠিকমতো ম্যানেজ করছে কি করছে না। সেই জায়গায় একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে বিরোধী দলকে আপনার সবাই যেরকম সমালোচনা মুখর হবে বলে প্রত্যাশা করা হচ্ছিল, সেটি কিন্তু দেখা যাচ্ছে না। প্রশ্ন উঠছে আসলে ঠিক আওয়ামী লীগের সময়ে তাদের যে গৃহপালিত বিরোধী দল ছিল জাতীয় পার্টি, একই মডেলে তারা চলার চেষ্টা করছেন কিনা। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম, তার কাছ থেকে আমরা তার স্টোরিটির বিস্তারিত শুনব। সাইফুল ভাই, যে আমরা আর মামুরা, আমাদের অনেকটাই গ্রামের প্রবাদ, একই মডেলে বলছিলেন যে আওয়ামী লীগের আমলে আমরা শেষ 3 টার্মে দেখেছি যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলেমিশে দেশ চালানোর যে পলিসি, অর্থাৎ সমঝোতামূলক যে সরকার ছিল, তারা বিরোধী দল বলতে কিছু ছিল বলে মানুষ জানতো না। বিরোধী দলের নেতা কী বক্তব্য দেবেন সেটাও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ঠিক করে দেওয়া হতো যে আজকে তারা এই বক্তব্য দিবে। এবারের যে বিরোধী দল এবং সরকার, তারা হয়তো ওরকম না, কিন্তু মানুষ ইতিমধ্যে প্রশ্ন করা শুরু করেছেন যে এতগুলো জনসম্পৃক্ত ইস্যু, বিশেষ করে আপনি দেখছেন যে আর্থিক খাতে যে বিশৃঙ্খল একটা পরিবেশ এবং নানা ক্ষেত্রে সরকারের যে অরাজকতা ইতিমধ্যে শুরু হয়েছে, প্রশাসন থেকে শুরু করে সরকারের বিভিন্ন সেক্টরের দলীয়করণ ঠিক আগের মতোই। বলা হচ্ছিল যে 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে এইগুলোর কোনো কিছু থাকবে না, নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। আমরা দেখছি কি পুরোটাই তার উল্টা। কিন্তু বিরোধী দল এসব ক্ষেত্রে যে কার্যকর ভূমিকা পালন করবে, তারা যে গঠনমূলক সমালোচনা করবে, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার যে প্রবণতা, সেই ধরনের বক্তব্য আমরা সংসদে মাঝে মধ্যে দেখেছি, কিন্তু সেই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যে ধরনের তথ্যপত্র দরকার তাতেও আমরা যথেষ্ট ঘাটতি দেখেছি। একই সঙ্গে মাঠের যে কর্মসূচি কিংবা রাজনৈতিক যে বিভিন্ন ধরনের পলিসি থাকে, কর্মসূচি থাকে, সেসব ক্ষেত্রে যথেষ্ট ধরনের ঘাটতি আমরা বিরোধী দলকে বারবারই দেখছি। অনেকেই প্রশ্ন তুলছেন কি আবারও কি ফের সমঝোতা সরকার, অর্থাৎ জাতীয় পার্টি আর আওয়ামী লীগের সে আমলকে অনেকেই তুলনা করা শুরু করেছেন। আমরা সেটা তুলনা করতে চাই না, কারণ জামাত, এনসিপি যথেষ্ট, বিশেষ করে প্রায় 80 জনের কাছাকাছি তাদের সংসদ সদস্য রয়েছে, তারা একটি স্ট্রং বিরোধী দল হিসেবে মনে করা হচ্ছিল। আমরা এই রিপোর্টটিতে দেখানোর চেষ্টা করেছি যে এই আসনগুলো সরকারের দয়ায় পাওয়া নয়, সবচেয়ে বড় কথা যেটি। জি, তা আমরা যাদের সাথে কথা বলেছি, যেসব বিশেষজ্ঞের সঙ্গে, তারা কিছুদিন আগেও জামাত এবং এনসিপির এই বিরোধী দলকে শক্তিশালী একটি বিরোধী দল মনে করেই তারা কথা বলেছিলেন এবং বলেছিলেন যে সংসদ জমবে, সংসদ জমেছেও বটে। জুলাই সনদ ইস্যুতে তারা দুই পক্ষ পাল্টাপাল্টি অনেক কথা বলেছেন, কিন্তু আপনি দেখছেন যে সাম্প্রতিক সময়ে হামের যে মেসাকার অবস্থা, যদিও এই সরকার এসেই যে হাম পরিস্থিতির জন্য দায়ী আমরা সেটা কোনোভাবেই বলতে চাই না, কিন্তু হাম পরিস্থিতিতে সরকারের যে ধরনের প্রায়োরিটি বেসিস কর্মকাণ্ড পরিচালনা করা দরকার ছিল সেটি করেছে বলে অনেকেই আসলে মনে করছেন না। এসব ক্ষেত্রে বিরোধী দল কী করতে পারত? প্রকৃতপক্ষে কতজন মৃত্যু হচ্ছে, সরকার দেখেন যে মৃত্যু হার কম দেখানোর এক ধরনের পলিসি তৈরি করছে বলে অনেকেই মনে করছেন। হাম নিয়ে আর হামের উপসর্গ নিয়ে কথা কিন্তু একই, কিন্তু কীভাবে মৃত্যু হার কম দেখানো যায়, ক্রেডিট নেওয়া যায়, এটা তো আসলে বিরোধী দল দেখাই দিতে পারতো চোখে আঙ্গুল দিয়ে, জেলাওয়ারি এটা ডাটা করতে পারতো, তালিকা করতে পারতো যে এতজন মারা গেছে, সরকার বলছে এতজন। এই ধরনের অনেক কর্মকাণ্ড বিরোধী দলে করার সুযোগ ছিল, যাতে তাদের জনসম্পৃক্ততাও আরও বাড়তো। কিন্তু কেন জানি মনে হচ্ছে তারা আবার ফের ওই সমঝোতার আলাপে আছে। একটি ডিবেট হচ্ছে যে যেমন এই যে আপনার জামাতে ইসলামের পক্ষ থেকে যে বলা হয়েছিল যে আমরা কেউ কাউকে ব্যর্থ হতে দেব না, সেটি হয়তো গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে বললে এক কথা, আবার একটা সরকার যাই করতে যায় যদি চরম বিরোধিতা হয়, আই মিন নন কনস্ট্রাকটিভ বিরোধিতা হয়, তখন হয়তো সরকার চালানো কঠিন হয়। আবার কনস্ট্রাকটিভ বিরোধিতার যদি অভাব থাকে তখন সেখানে গণতন্ত্র বলে আসলে আর কিছু থাকে না। তো আপনি তো সংশোধক আবার করছেন, কি মনে হচ্ছে আসলে কোন দিকে যাচ্ছি আমরা? মানুষ তো নানান কিছু ভাবে। না, আপনি যেটি বলছিলেন যে শুধুমাত্র তর্কের খাতিরে তর্ক করা, ঝগড়া বিবাদ করা, আওয়ামী লীগের মতো লাগাতার হরতাল দিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা, এটা যে বিরোধী দলের কাজ শুধুমাত্র তা নয়। বিরোধী দল
সরকার যে কাজটা করতে পারছে না, কোথায় কোথায় ভুল করছে, কোথায় কোথায় কোনটা করলে ভালো হতো, মানুষের সামনে যে বয়ান হাজির করা, এক ধরনের পথ দেখিয়ে দেওয়া, এই কাজটা করা বিরোধী দলের অন্যতম দায়িত্ব ছিল। সেক্ষেত্রে বিরোধী দল তো সঠিক ভূমিকা পালন করছে, সেটা সবাই কিন্তু মনে করছে না যে তারা সঠিক দায়িত্ব পালন করছে। এবার যে সংসদ সদস্য যারা হয়েছেন তাদের মানে বড় অংশটাই হচ্ছে নতুন সংসদ সদস্য, দুই দলেরই, সরকারি দল এবং বিরোধী দল। যে বিরোধী দলের সংসদ সদস্যদের তথ্যপত্র যে ধরনের মানুষের সামনে হাজির করার কথা ছিল সংসদে, সেটিও তারা খুব একটা ভালো করতে পেরেছে বলে আসলে আমরা খুব একটা দেখিনি। তো সব মিলিয়ে বিরোধী দলের ক্ষেত্রে বলা হচ্ছে যে শুধুমাত্র তর্কের ক্ষেত্রে তর্ক বিধ্বংসী কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল করে তোলাই যে কাজ, সেটি নয়। কনস্ট্রাকটিভ যে আলোচনা, মানে গঠনমূলক সমালোচনা করা, সব কিছু বিরোধী দলের করার সুযোগ রয়েছে, অবশ্যই সেটি তাদেরকে করতে হবে। অন্যথায় আমরার মামুরা দেশ চালানোর যে পরিস্থিতি আমরা শুরু থেকে আলোচনা করছি, সেটা যদি আবার সৃষ্টি হয়, মানুষ আস্থা হারাবে, ফের একনায়কতন্ত্র সরকারও হাঁটতে বাধ্য হবে। সরকার যাই করবে সেটা যদি ঠিক আছে, এই যে আলাপ, এই আলাপ যদি শুরু হয়, সেটা কিন্তু কারোর জন্য ভালো হবে না। আমরা দেখেছি জ্বালানি ইস্যুতে ব্যাপক ডিবেট হয়েছে সংসদে, শেষ পর্যন্ত দুই দল মিলে একটি কমিটি করে তারপরে আমরা দেখেছি বেশ তার উন্নতিও অনেক হয়েছে। এরকম প্রতিটা ক্ষেত্রে সরকার এবং বিরোধী দল পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে, ঠিক আছে, কিন্তু সরকার যদি ভুল পথে হাঁটে সেটা দেখাতে দায়িত্ব অবশ্যই বিরোধী দলকে নিতে হবে। আপনাকে একটু মনে করে দিই, সেটি হচ্ছে আপনার নিশ্চয় মনে হচ্ছে সর্বশেষ যে সংসদ অধিবেশন ছিল, সেই অধিবেশন শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান তারা যে আলাপ করেছিলেন যে আমরা কেউ কাউকে ব্যর্থ হতে দিব না। তার মানে এই নয় যে ব্যর্থ হতে দেওয়া মানে হচ্ছে এই নয় যে আপনার সাথে ভাব বাটোয়ারা এবং সমঝোতার আলাপ হয়ে যাবে তা না। সমালোচনা যদি পজিটিভলি আমরা রিপোর্টে দেখানোর চেষ্টা করেছি, রিপোর্টে আমরা দেখানোর চেষ্টা করেছি যে অবশ্যই সরকার এবং বিরোধী দলের মধ্যে রাষ্ট্রের মৌলিক কাঠামো ঠিক রাখার জন্য, রাষ্ট্রকে সুচিন্তিতভাবে চলার জন্য যেটা করা দরকার, সেক্ষেত্রে সমঝোতা দরকার আছে। কিন্তু প্রতি ক্ষেত্রে সমঝোতাও আবার উল্টো চিত্র বয়ে আনে, দেশকে একনায়কতন্ত্র পথে হাঁটানোর একটা পথ তৈরি করে দেয়। আমরা আশা করছি বর্তমান সরকার এবং বিরোধী দল তারা অবশ্যই সঠিক হতে থাকবে, সরকারের ভুল ভ্রান্তিগুলো বিরোধী দল অবশ্যই দেখা দেবে, মানুষও সেটা প্রত্যাশা করে। জাল টাকা দর্শক একটা ভয়াবহ একটা, কিন্তু যারা জাল টাকা একবার পেয়েছেন তারা জানেন যে আসলে কতটা কষ্টের। যে আপনি দেখছেন একটি নোট, কিন্তু আসলে যখন এটি দিয়ে কিছু পেমেন্ট করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে এটি একটা জাল টাকা, এবং ভুল বোঝাবুঝি কিন্তু হয় যে অনেকে আপনাকেও প্রতারক মনে করতে পারে। তো জাল টাকা নিয়ে একটি স্পেশাল স্টোরি আমার সহকর্মী আমাদের ক্রাইম রিপোর্টিং চিফ জনাব কামরুজ্জামান খান তিনি করেছেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনি। ধন্যবাদ 44 লাখ টাকা। জি, 34 লাখ টাকা 34 লাখ। বুধবার ডিবির অভিযানে ঢাকার উত্তরা এবং গাজীপুর থেকে পাওয়া গেছে জাল টাকা। এই ঘটনায় 3 জনকে আটক করেছে ডিবি পুলিশ, যাদের প্রত্যেকের বিরুদ্ধে ইতিপূর্বেও জাল টাকার মামলা ছিল এবং একাধিকবার কারাগারে ছিল। প্রসঙ্গটা হচ্ছে যে তারা জামিন ধরা পড়ে ছাড়া পায়, আবারও ফের এই পূর্বের মতো জাল টাকা তৈরি করে বাজারে ছাড়ে। আপনি লক্ষ্য করে দেখবেন যে পুলিশ আইন প্রয়োগকারী সংস্থা এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রতি বছরই কুরবানির ঈদের আগে এবং বিভিন্ন উৎসবের আগে একটা বার্তা দেওয়া হয়, বিভিন্ন গণমাধ্যমেও বিজ্ঞাপন দেওয়া হয় যে জাল টাকা থেকে সতর্ক থাকুন। মানে যারা এটা বিশ্লেষক এবং পুলিশ কর্মকর্তা এবং অর্থনীতিবিদ, তাদের ভাষ্য হচ্ছে যে যখন একটা বড় লেনদেনের সুযোগ আসে, সেই সুযোগটাই এই জাল টাকা কারিগর যারা কিংবা জাল টাকা চক্র যারা তারা কাজে লাগায়। কুরবানিদের সময় তো সারা দেশে একটা কুরবানি পশু কেনার একটা বড় আয়োজন থাকে, হাটগুলিতে প্রচুর ক্যাশ টাকা লেনদেন হয়, সেই সুযোগ এবং রাত 24 ঘন্টা এই ট্রানজেকশনটা হয়, সেই সুযোগটাই ওই কাজ নেয়। এবং আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা পশুর হাটেই কিন্তু জাল টাকা শনাক্তের মেশিন বসানো হয়, কারণ ওইখানে ব্যবহারের সুযোগ থাকে দেখেই সুযোগ কেউ নিতে পারে, এই জন্যই প্রতিকার হিসেবে এই মেশিনটা বসানো। এর মধ্যেও আপনি দেখবেন যে এই মাসের আজকে যে কয়দিন হলো, মাসের মধ্যে 2টা চক্র ধরা পড়েছে। 4 তারিখে কেরানীগঞ্জ থেকে একটি চক্র ধরা পড়েছে, 2 জন অ্যারেস্ট হয়েছে। বুধবারে অ্যারেস্ট হলো উত্তরা এবং গাজীপুর থেকে। এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যেখান থেকে এই জাল টাকা ধরা না পড়ছে। আপনি জেনে অবাক হবেন যে এর সাথে একেবারেই মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে, যারাতে একটা কম্পিউটার আছে, একটা স্ক্যানার মেশিন আছে, একটা প্রিন্টার আছে, এরকম কিছু সরঞ্জাম হলেই যেন একটা জাল টাকা তৈরি করা যাচ্ছে। এর সাথে যে এই টাকাগুলি বিক্রি হচ্ছে, কত একটা রেট আছে। 1 লাখ জাল টাকার নোট আসল 30,000 টাকার এগেনস্টে বিক্রি হয়। এরা বিভিন্নভাবে বাজারে ছাড়ে। আপনি আরও জানবেন যে জাল টাকার একটা নিয়ম কিংবা আইনে আছে, যার কাছে জাল টাকা পাওয়া যাবে পুলিশ তাকে অ্যারেস্ট করবে, সেই অপরাধী। আসলে তো জাল টাকা তো সবাই বানায় না, যারা মানে সরল মানুষ টাকা পায় সবাই এবার বোঝারও সুযোগ না দেয় এটা কোনটা আসল নকল, তাৎক্ষণিকভাবে
জাল করার সুযোগ নেই। আপনি আরও জানবেন যে বিভিন্ন সময় কিন্তু আমরা শুনেছি কিংবা জেনেছি যে ব্যাংকের মধ্যেও যে বান্ডিল থাকে টাকা, সেখানেও জাল টাকা পাওয়ার অভিযোগ ছিল। এই অবস্থায় অর্থনীতিবিদরা যেটা বলছেন যে দেশের চলমান যে অর্থনীতি, এর মধ্যে কিন্তু জাল টাকাটা বড় ধরনের একটা প্রভাব ফেলে। আমি পুলিশের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, গত 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত 7,500 জাল টাকার মামলা সারা দেশে হয়েছে। এর মধ্যে কিছু মামলা নিষ্পত্তি হয়েছে। বিষয়টা হচ্ছে যে এখন এটা প্রমাণের সাক্ষ্যের কিছু বিষয় আছে। একজনের কাছে জাল টাকা পাওয়া গেল, তাকে পুলিশ ধরে নিয়ে গেল, কীভাবে আপনি প্রমাণ করবেন এই লোকই জাল টাকা তৈরি করেছে? সেটা কিন্তু আবার সে যদি বারবার বলে যে আমি অমুক কাছ থেকে পেয়েছি, তো অমুক কাছ থেকে পেয়েছি, এভাবেই চক্রটাকে ধরা সম্ভব না। এর মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে যখন জাল টাকা প্রস্তুতকারীরা ধরা পড়ে, মেশিন জব্দ হয়, তাদের সাজা হয়। এক লোক আছে যে এই পর্যন্ত 3 বার জাল টাকা নিয়ে ধরা পড়ছে। সর্বশেষ 2024 সালে তিনি অ্যারেস্ট, এখন কারাগারে আছে। এই লোক শুধু নিজে জাল টাকা তৈরি করতেন না, তিনি জাল টাকা তৈরির অন্যান্য সরঞ্জাম বিক্রি করতেন, সর্বপ্রথম ট্রেনিং দিতেন। মানে কতটা ভয়ানক হতে পারে। এই যে বুধবার যেটা বলছিলাম যে 3 জন ধরা পড়ছে, যে মজিবর, দুলাল এবং মামুন, এরাও ইতিপূর্বে একাধিকবার অ্যারেস্ট হয়েছে, বাট আবার জামিনে ছাড়া পাইছে। আসলে শাস্তি কতদিনের কারাদণ্ড? এইটার যে দণ্ডের যে বিধানটা আছে, যেটা আসলে তো যাবজ্জীবন পর্যন্ত সাজা হতে পারে, কিন্তু ওই যে সাক্ষ্য প্রমাণ আইনের যে ফাঁক ফোকরটা তারা পায়, পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে অল্প কিছুদিন কারাভোগের পর আদালতের মাধ্যমে তারা জামিন পেয়ে যায়, নিম্ন আদালত, উচ্চ আদালত, আবার একই ব্যবসায় নামে। এরকম ঘটনা অনেক আছে, পুলিশের রেকর্ডে অনেক আছে। এই চক্র নেটওয়ার্ক আবার সারা দেশব্যাপী বিস্তৃত। আগে কিন্তু আমরা জানতাম যে সীমান্ত পাড়ি যে বিভিন্নভাবে বিদেশ থেকে আসতো, কিন্তু গত 10-15 বছর ধরে দেখা যাচ্ছে যে দেশেরই বিভিন্ন আনাচে, রাজধানীতে তো বেশ কয়েকটা রাজধানীর আশপাশে ধরা পড়লো। এবং এই টাকাটা কিন্তু হাট বাজারের মাধ্যমে ছড়ায়, একসাথে যে বান্ডিল আকারে ছড়ায় তা তো না, বিভিন্নভাবে মানে কৌশলে ছড়ায়, বিভিন্ন সময় ধরা পড়ে। আমি এও জেনেছি যে বিভিন্ন লোক যখন, ভদ্রলোক জাল টাকা নিয়ে ধরা, মানে যখন দেখে যে সে প্রতারিত হয়ে গেছে, এই টাকাটা কিন্তু তখন ব্যাংকে যে জমা দিলে ব্যাংক একটা পিন মানে বাতিল করে দেয়, কিংবা ছিঁড়ে ফেলেছে, পুড়ে ফেলেছে মনে হচ্ছে। এই ক্ষেত্রে যে ভিকটিম কিন্তু সাধারণ মানুষ হচ্ছে অনেক বড়। আইনের যে সুযোগটা আছে, সেই সুযোগটা অপরাধীরা নিয়ে পার পেয়ে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।